প্রাইস অবজেকশন আসলে প্রাইস ইস্যু না, কেন সময় প্রাইসটা কম হলেও অনেক প্রবলেম হয়। এই লাইনটা আপনারাও বহুবার শুনে থাকেন, কি কম রাখতে পারবেন কিনা। আমার দিস ইজ দ্য সেলস স্ট্র্যাটেজি। সাইকোলজিতে এটা সেট হয়ে গেছে যে আপনি ডিসকাউন্ট দিবেন চোখ কপালে ওঠার মতো। সেলস সাইকোলজি সবসময় বলে এই প্রোডাক্টটা আদৌ আমার জন্য কাজ করবে কিনা, এটা আমি জাস্টিফাই করবো কি দিয়ে। সলিউশনটা তার প্রবলেমের রিয়েল সলিউশন। সে ফিল করতেছে যে আপনার বিজনেস তার জন্য কমফোর্ট জোন না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। ইফ ইউ ডোন্ট নো মি, দিস ইজ শিহাব হোসেন, co-founder and CEO of Unicals and the head of marketing and sales department. And I have already helped over 300 solopreneurs, creators and small to large businesses with my marketing and sales strategies. And আমাদের আজকের টপিক হচ্ছে প্রাইস অবজেকশন নিয়ে। প্রাইস অবজেকশন আসলে প্রাইস ইস্যু না, কেন? এটাই আজকের আমাদের মূল টপিক। ফার্স্ট অফ অল, একটা বিজনেসের জন্য প্রাইস অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। আপনি আপনার প্রোডাক্টের প্রাইস অথবা সার্ভিসের প্রাইস আপনি কীরকম রাখতেছেন, এটা কিন্তু অনেক 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 গুরুত্বপূর্ণ। সো এখন আমাদের মাথায় রাখতে হবে যে আমরা কীরকম প্রাইজিং রাখতেছি আমাদের প্রোডাক্ট অথবা সার্ভিসের জন্য। তো সেক্ষেত্রে অনেক সময় আমরা আমাদের কাস্টমারের কাছে প্রাইস অবজেকশন পেয়ে থাকি যে প্রাইসটা বেশি, অথবা প্রোডাক্টটা ভালো, অনেক সময় প্রাইসটা কম হলেও অনেক প্রবলেম হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে সব কিছু ব্যালেন্স করব, এই সব কিছু নিয়েই আমরা এখানে আলোচনা করার চেষ্টা করেছি বা করব ইনশাল্লাহ। সো প্রাইস অবজেকশন আসলে মেইনলি প্রাইস ইস্যু না, এবং কেন, এটাই আমরা সবচেয়ে বেশি গুরুত্ব সহকারে আজকে আলোচনা করার চেষ্টা করব। কিছুদিন আগে আমি একটা গল্প দিয়ে শুরু করি। ফার্স্ট অফ অল, কিছুদিন আগে একটা কনসালটেশন কল ছিল একটা কোম্পানির ওনারের সঙ্গে। বেশ নামি দামি একটা কোম্পানি। যখন আমি তার সঙ্গে কনসালটেন্ট কল করছিলাম, তারা চাচ্ছিল আমাদের সার্ভিসটা নিতে, আমাদের এজেন্সির সার্ভিসটা নিতে। যেহেতু আমি পার্সোনালি মার্কেটিং এবং সেলস নিয়ে কাজ করি এবং কনসালটেন্ট করার চেষ্টা করি এবং অন্য কোম্পানিগুলোতে সিএমও হিসেবে কাজ করার চেষ্টা করি এবং তাদের মার্কেটিং টিম বিল্ডিংয়েও সাহায্য করি। তো সেক্ষেত্রে তাদের সঙ্গে যখন কনসালটেশন কল হচ্ছিল, সেই সময় আমরা টোটালি চেষ্টা করছি তাকে কিভাবে কি করা যায়। এখন আমি তাকে খুব ভালোভাবে কনসালটেন্ট করার চেষ্টা করলাম। ওকে, কনসালটেন্ট করার পরে আমি যখন কনসালটেন্ট করছিলাম, ডিউরিং দ্য কনসালটেশন কল, আমি যখন তাকে প্রশ্ন করতেছি, সে প্রশ্নের অ্যান্সারগুলো দিচ্ছে, সে নোট নিচ্ছে, মাথা নাড়াচ্ছে। ব্যাপারটা হচ্ছে সে অনেক মনোযোগের সহিত আমার কনসালটেশন কলে তার যে আউটপুটটা নেওয়ার কথা সে নিচ্ছে। অবভিয়াসলি সে চেষ্টা করতেছে যতটা আউটপুট নেওয়া যায়, যতটা মানে ইন্টারেক্ট করা যায়। আমি বুঝতে পারছিলাম সে অ্যাকচুয়ালি খুব মনোযোগের সহিত শুনতেছে। সে সব কিছু দেখতেছে, তার বিজনেসের জন্য কোন জিনিসটা প্রয়োজন, তার সেলসটা কোন জায়গায় আটকিয়ে যাচ্ছে, কোন জায়গায় মার্কেটিংয়ের আর একটু ইমপ্রুভমেন্ট প্রয়োজন, কীভাবে তার টিমটা তৈরি করবে, অথবা সে যদি টিম তৈরি না করে কীভাবে সেখানে আমাদের টিম তাকে সরাসরি হেল্প করতে পারে। যদি সে টিম গঠন না করে, সেক্ষেত্রে আমি পার্সোনালি কীভাবে তাকে হেল্প করতে পারি তার টিমটা পারফেক্টলি ডেভেলপ করার জন্য। এই সব কিছু নিয়ে সব এক্সপ্লেন করার পরে শেষে যখন প্রাইস সম্পর্কে বললাম, সে টোটালি চুপ। বিকজ অফ দেখা গেছে যে যখন আমরা কোনো ক্লায়েন্টের সঙ্গে কাজ করা হয়, পার্সোনালি আমি যখন কাজ করি, আমাদের প্রাইজিংটা সচরাচর একটু বেশি হয়ে থাকে। কারণ যখন আমরা দেশের বাইরে কাজ করি একটা ক্লায়েন্টের জন্য, বা যে ক্লায়েন্টগুলোর সঙ্গে কাজ করা হয়, তাদের ক্ষেত্রে আমরা যে সিস্টেমটা ফলো করার চেষ্টা করি, সেই সিস্টেমটাই আমরা চেষ্টা করি বাংলাদেশের এনভায়রনমেন্টে প্রয়োগ করার জন্য, এবং তার থেকেও কীভাবে বাংলাদেশের এনভায়রনমেন্টের সঙ্গে কীভাবে আরও সামঞ্জস্যপূর্ণ সিস্টেম বিল্ড করা যায় এবং এগুলো নিয়ে কাজ করা যায়, এইসব কিছু। এবং আমাদের প্রত্যেকটা টিম মেম্বার, আমি পার্সোনালি এটা গ্যারান্টিতে বলতে পারি, তারা অনেক 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 লেভেল এক্সপার্ট, বাংলাদেশের টপ এক্সপার্ট আমাদের সঙ্গে কাজ করেন, এবং সেই জায়গা থেকে তাদের স্যালারিও অনেক হাই। সো সেই জায়গা থেকে যখন বাংলাদেশের মার্কেটে যখন আমরা কাজ করতেছি, তখন কিন্তু সেই প্রাইজিংটাও মোটামুটি একটু বেশি রাখা হয়। তবে চেষ্টা করি অন্যান্য মার্কেটিং যে এজেন্সিগুলো আছে, সচরাচর তথাকথিত যে এজেন্সিগুলো আছে, তারা চেষ্টা করে যেভাবে প্রাইজিং করা, যেভাবে সার্ভিসটা দেওয়া, তার থেকে বেটার ওয়েতে আমরা সার্ভিস দেওয়ার চেষ্টা করতেছি, এবং আমাদের সাপোর্ট সিস্টেমটা চূড়ান্ত লেভেলের। এবং
চেষ্টা করতেছি তাদের থেকেও কীভাবে প্রাইজিংটা কম রাখা যায়। এত কিছুর পরেও, এত কিছুর সার্ভিস দেওয়ার পরে, ফ্রি কনসালটেশন কলের পরে, ফ্রি কনসালটেন্ট করার পরেও অনেক সময় আমাদের ক্লায়েন্টদের একটা প্রবলেম থেকে থাকে যে তাদের প্রবলেমটা প্রাইজিং নিয়ে। আমরা যেটা বাংলাদেশি বা বাংলাদেশ মার্কেটে যে প্রবলেমটা ফেস করি মূলত এটাই। তারপর সেই পরিচিত লাইনটা যখন আমি প্রাইজিংটা বললাম, তখন সে অনেকক্ষণ চুপ করে থাকলো। অনেকক্ষণ চুপ করে থাকার পরে আমি বললাম তাকে, আপনার কি সমস্যা অ্যাকচুয়ালি বলেন। তখন বলে, মানে খুব পরিচিত একটা লাইন, সেটা হচ্ছে দামটা একটু বেশি মনে হচ্ছে। তো তারপরে আমি কিছুক্ষণ চুপ। তারপরে আহ, আহ, আমি তখন ভাবলাম যে তারা চাচ্ছে একটা মার্কেটিং টিম বিল্ড করতে বা আমাদের সার্ভিসটা, এক্সিস্টিং সার্ভিসটা নিতে, এবং আমি তাকে এমনভাবে কনসালটেন্ট করতেছি যাতে তার প্রবলেমের সলিউশন আসে এবং তার মানে ওই লেভেলে আউটপুটটা পায়। তো সেই জায়গা থেকে যখন সে এই জিনিসটা দেখতেছে এবং প্রাইস নিয়ে যখন আমরা কথা বলতেছি, তখন ঠিকই সে চুপ হয়ে যাচ্ছে। আহ, কিন্তু সে কিন্তু অনেক মোটিভেটেড হয়ে কিন্তু আমাদের সঙ্গে কাজটা শুরু করে, এবং আমি চেষ্টা করছি যে যতভাবে তাকে মোটিভেট করা যায় এবং কিভাবে আউটপুট আসবে ভালোভাবে এক্সপ্লেন করা যায়। তো সেই জায়গা থেকে এই লাইনটা আপনারাও বহুবার শুনে থাকবেন, হ্যাঁ, যে আপনি সার্ভিস সেল করতেছেন, প্রোডাক্ট দেখবেন যে আপনি ফর এক্সাম্পল একটা প্রোডাক্টের বিজনেস করতেছেন, প্রোডাক্টের বিজনেসে আপনি প্রোডাক্টের প্রাইজিং সহ আপনি সুন্দর করে পোস্ট করছেন, আপনার ওয়েবসাইটে সুন্দরভাবে ফিচার করা, বাট ইনবক্সে এসে বলে, আপু বা ভাইয়া এটা প্রাইজিং কি কম হবে কিনা, এটা আমি কম রাখতে পারি কিনা, বা আপনি কি কম রাখতে পারবেন কিনা, আমার বাজেট এতটুকু। সো এই লাইনটা আমাদের বাংলাদেশিদের জন্য খুব নর্মাল একটা বিষয় হয়ে গেছে। আমি তখন একটা জিনিস খুব ভালো করে লক্ষ্য করলাম যে সে প্রাইজ নিয়ে কথা বলতেছে, কিন্তু আসলে তার চোখে প্রাইজ নিয়ে যে ভয়টা থাকার কথা সেটা কিন্তু অ্যাকচুয়ালি নাই। মানে সে, মানে তার ভয়টা ছিল হচ্ছে আনসার্টেনিটি নিয়ে, যে আনসার্টেনিটি নিয়ে যে সে মানে মানে এটা কমফোর্টেবল ফিল করতেছে না যে অ্যাকচুয়ালি যে সে মানে কনফিডেন্টলি কাজটা শুরু করবে, সে এটা হবেই। আমি কেন জানি এটা বুঝি না যে বাংলাদেশের মার্কেটে কি সমস্যা, বা তারা কেন এটা করার চেষ্টা করে। আমি বোঝার চেষ্টা করতেছি তাদের সাইকোলজি। সো যখন আমি তার সঙ্গে আরও কমফোর্টেবলি কথা বলার চেষ্টা করলাম যে অ্যাকচুয়ালি প্রবলেমটা কি, আপনার কি প্রাইজিং নিয়ে সত্যিই প্রবলেম, তখন তার আসলে না হো না হো একটা ব্যাপার স্যাপার। সো তারপরে আমি তার চোখের দিকে যে মানে প্রাইজিং নিয়ে যে ভয়টা থাকার কথা সেটা কিন্তু অ্যাকচুয়ালি নাই। তখন আমি ধরে ফেললাম তার ভয়টা অ্যাকচুয়ালি আনসার্টেনিটিতে। আমি তখন প্রাইস নিয়ে কোনো রকমের আর্গুমেন্ট দেই নাই, কোনো রকমের ডিসকাউন্ট নিয়েও কথা বলি নাই, অফার জাস্টিফাইও করার চেষ্টা করি নাই যে আমি আপনাকে এত অফার দিলাম, আমি আপনাকে এত ডিসকাউন্ট দিচ্ছি, নেভার। আপনিও যখন আপনার বিজনেসের জন্য কোনো ক্লায়েন্টের সঙ্গে কাজ করবেন, তখনও সেম কাজটা করবেন, চেষ্টা করবেন কোনোভাবে প্রাইজিংটা না কমানো। দিস ইজ দ্য সেল স্ট্র্যাটেজি, এবং এই স্ট্র্যাটেজিটা যদি আপনি ফলো করতে পারেন, আপনি আপনার ব্র্যান্ড হবেন। ফর এক্সাম্পল, আপনি যদি কোনো একটা ব্র্যান্ডের কাছে যান, সে ব্র্যান্ড কি কখনো তাদের যে প্রাইজিংটা আছে, প্রাইজিং থেকে কি কখনো কম রাখে? কখনোই না, সেটা সবসময় একটা ফিক্সড প্রাইস হয়। যদি আপনার পারফেক্ট অডিয়েন্স বা কনজিউমার হয়, তবেই সে আপনার প্রোডাক্ট বা সার্ভিসটাকে কনজিউম করবে। এমন হয় অনেক বিজনেসে, আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি যে অনেক বিজনেস আছে যারা শুধু ডিসকাউন্টের উপর দিয়ে চলে। তারা যখনই ডিসকাউন্ট দেয়, খুব সেল, তারা আপনার অ্যাড রান করতেছে ফেসবুকে, খুব ভালোভাবে চলতেছে। যখনই অ্যাড রান করে, ডিসকাউন্ট দিচ্ছে, অ্যাড রান করতেছে, হিউজ সেল, 30%, 20%, 5%, 10%, 50% ডিসকাউন্ট, 80% পর্যন্ত ডিসকাউন্ট, এবং হিউজ পরিমাণ সেল হচ্ছে, এবং সেগুলো রিপিটেড কাস্টমার। কিন্তু আনফর্চুনেটলি যখন তারা অ্যাড বন্ধ করতেছে, ডিসকাউন্ট বন্ধ করতেছে, কোনো রকমের সেল নাই, সেল একদম ডাউন। মানে কি, আপনার ওই অডিয়েন্সগুলো এমন হয়ে গেছে যে আপনি যখন মানে তাদেরকে ডিসকাউন্ট দিচ্ছেন, তারা আপনার প্রোডাক্টটা কিনতেছে। মানে তাদের সাইকোলজিতে এটা সেট হয়ে গেছে যে আপনি ডিসকাউন্ট দিবেন এবং ডিসকাউন্ট অনুযায়ী আপনার প্রোডাক্টটা কিনবে। আপনি যদি ডিসকাউন্ট না দেন, তারা কিনবে না। সো এই ট্রেন্ড থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। যদি আপনি একটা পারফেক্ট ব্র্যান্ড দাঁড় করাতে চান বাংলাদেশ মার্কেটে, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে কিভাবে আপনি আপনার ব্র্যান্ডকে জাস্টিফাই করবেন আপনার অডিয়েন্সের সামনে, আপনার কাস্টমারের সামনে। সো আপনি তো অবশ্যই ডিসকাউন্ট দিবেন, বাট এমন না যাতে আপনার অডিয়েন্স বা কাস্টমার আপনার ডিসকাউন্ট হিসাবে আপনাকে চেনে। সো এটাই।
আপনি চেষ্টা করবেন সবসময় আপনার যে প্রাইজিং সেটা রাখা, তাদেরকে কনসালটেন্ট করার চেষ্টা করেন, তাদের প্রবলেম বোঝার চেষ্টা করেন, সেই প্রবলেম অনুযায়ী সলিউশন দেন। যখন তারা তাদের প্রবলেমের রিয়েল সলিউশনটা পাবে, অবভিয়াসলি আপনার কাছে কিনবে, এবং এটা নিয়ে আমরা পরবর্তীতে আরও ডিপলি ডিসকাস করব। তারপরে আমি ওই ডিউরিং দ্য কনসালটেশন কল আমি শুধু একটা প্রশ্ন করছিলাম তাকে, সেটা হচ্ছে যে আপনি অ্যাকচুয়ালি কোন জায়গায় সবচেয়ে আন ইজি ফিল করতেছেন, আপনি কোন জায়গায় আমাদের সার্ভিস নিয়ে আপনি আনসার্টেনিটিতে ভুগছেন, আপনি কোন জায়গায় আনশিওর ফিল করতেছেন। ওই প্রশ্নের পর যা হলো টোটালি চোখ কপালে ওঠার মতো, সেটা হচ্ছে যে আহ, তারা বা সে বলল আমার ওই মানে কনসালটেশন কলে সে বলল অলরেডি কিন্তু সে আমার কাস্টমার, এটা নিশ্চিত করে রাখা ভালো, অলরেডি সে আমার এক্সিস্টিং কাস্টমার। ওকে, তারপরে সে বলল আমি আসলে নিশ্চিত না অ্যাকচুয়ালি যে এটা আমার সমস্যাটা সলভ করবে কিনা। মানে সে এতদিন ধরে হিউজ পরিমাণে অ্যাড রান করছেন, তার সেলস অ্যালগোরিদম আপডেটের কারণে ডাউন, তার বিজনেসটা ফেসবুক ওরিয়েন্টেড। যখন ফেসবুক বা একটা সোশ্যাল মিডিয়া বা একটা প্ল্যাটফর্মের উপর ডিপেন্ড করে সে তার বিজনেসটা রান করে ফেললো, তখন সে ফেস করতেছে যে অ্যাকচুয়ালি যখন আমার কাস্টমাররা আমাকে খুঁজে পাচ্ছে না, আমার সেল ডাউন হয়ে যাচ্ছে। অর্থাৎ তার কাস্টমাররা নিজে থেকে তাকে খুঁজে বের করার চেষ্টা করতেছে না বা তাকে পাচ্ছে না। সো আমি এর আগেও আমি কথা বলার চেষ্টা করছি যে আপনি কেন একটা প্ল্যাটফর্মের উপরে ডিপেন্ডেবল থাকবেন না। অবশ্যই সেই ভিডিওটা দেখে আসবেন, আশা করি আপনি এই জিনিসটা সেখানে ক্লিয়ার হতে পারবেন। কেন আমি বারবার বলি কেন আপনি সেভারাল টাইপস অফ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস অর ট্রাফিক সোর্স রাখবেন, এবং কেন আপনার পার্সোনাল ওয়েবসাইট রাখবেন অথবা আপনার বিজনেসের ওয়েবসাইট রাখবেন, যেখানে আপনার সবগুলো কাস্টমারের ডেটা সেভ থাকবে, যাতে করে আপনি ইজিলি তাদের কাছে পৌঁছাতে পারেন এবং ইজিলি তারা আপনাকে ওই ওয়েবসাইট নামেই চেনে। সো এটাই। আর তারপরে যখন তার সঙ্গে কথা হচ্ছিল, সে কিন্তু তার মানে আমি তার চোখে যে ভয়টা দেখছিলাম সেটাই সত্যি হলো দিন শেষে। সেটা হচ্ছে যে সে মানে আনসার্টেনিটিতে ভুগতেছে। সে আসলে নিশ্চিত না যে আমি তাকে যে সলিউশনটা দিচ্ছি সেটা তার সমস্যাটাকে আগে সলভ করবে কিনা, কারণ এই সমস্যার সলিউশনটা খুঁজতে যেয়ে সে অনেক জায়গায় থেকে প্রতারণার শিকার হয়েছে, অনেকভাবে তাকে বোঝানো হয়েছে, কিন্তু দিন শেষে এটা কাজ করে নাই। আচ্ছা, এই কথাটা সে আগে কেন বলতে পারলো না, আমি বলার পরেই কেন সে এটা বলতে পারলো? এখানেই আমরা সব থেকে বড় ভুলটা করি। সেটা হচ্ছে আমরা আমাদের বিজনেসটাকে একটা কমফোর্ট জোন তৈরি করতে পারি না। এটাও আমি আগের ভিডিওগুলোতে বলার চেষ্টা করছি যে কিভাবে আপনি আপনার বিজনেস জোনকে কিভাবে একটা কমফোর্ট জোনে পরিণত করবেন, যাতে করে ক্লায়েন্টরা আপনার সাথে মন খুলে কথা বলতে পারে, তাদের প্রবলেমগুলো আপনার সঙ্গে ডিসকাস করতে পারে। যখন আপনাকে ক্লায়েন্ট বলবে যে অ্যাকচুয়ালি দাম বেশি, আমরা তখন ধরে নিই আমাদের প্রাইজিংয়ে সমস্যা, মানে আমাদের প্রাইজিংটা বেশি হয়েছে, আমরা বেশিভাবে সেট করছি। কিন্তু বেশিরভাগ সময় প্রাইস অবজেকশন মানেই কিন্তু আপনার প্রাইজিং যে খারাপ বা আপনার ডিসিশন যে খারাপ এমন না, কারণ আপনি আপনার ব্র্যান্ড তৈরি করতে যাচ্ছেন। সচরাচর আমি যে উদাহরণটা লাস্ট কয়েকটা লাইভ ভিডিওতে দিয়েছি বা ভিডিওগুলোতে দিয়েছি, সেম উদাহরণ যদি আমি আপনাকে দিই, সেটা হচ্ছে ঘরের বাজার, একটা উৎকৃষ্ট উদাহরণ। সেটা হচ্ছে যে তাদের প্রোডাক্টের প্রাইজিং হিউজ, বাট তারা হিউজ পরিমাণ সেলস জেনারেট করতেছে। আপনি কল্পনা করতে পারবেন না তারা কি লেভেলের অ্যাডস রান করে প্রত্যেক দিন। তারা 30, 40, 35টার অ্যাড রান করতেছে, তারা মান্থলি কোটি টাকার অ্যাড রান করতেছে, তারা কোটি টাকার উপরে রেভিনিউ জেনারেট করতেছে। এটা কিভাবে? তারা তাদের প্রোডাক্টের হিউজ পরিমাণ দাম হওয়া সত্ত্বেও তারা কিন্তু সেল জেনারেট করতে পারতেছে, কারণ তারা একটা ব্র্যান্ড ক্রিয়েট হয়ে গেছে। তারা কিন্তু কখনো তাদের প্রাইজিং কখনো কমায় নাই। কোনো একটা কাস্টমার যে যদি বলে যে আমার এই প্রাইজিংটা বেশি হচ্ছে, আপনি কি কম রাখবেন কিনা ডিসকাউন্ট, কখনোই না, ফিক্সড প্রাইস। যখন ডিসকাউন্ট সিজন যাবে তখন ডিসকাউন্ট অবশ্যই দেওয়া হচ্ছে। সো এখানে কিন্তু আপনার ডিসিশন অনুযায়ী আপনার কিন্তু প্রাইজিং সেট করা হয়নি। মানুষ প্রাইজিং নিয়ে আপত্তি তুলতেই পারে, কারণ প্রাইজিং নিয়ে কথা বলা খুব ইজি একটা ব্যাপার। কারণ আমরা চাই বা বাঙালির চাই বা আমরা বাংলাদেশিরা চাই যত কম দামে যত কিছু করা যায়। সাপোজ আপনি অনেক গ্রুপে দেখবেন
আমি নিজেই দেখছি পার্সোনালি একটা গ্রুপে আজকে, সেটা হচ্ছে যে একটা গ্রাফিক্স ডিজাইনার পোস্ট করছেন যে একজনের একটা ক্লায়েন্টের স্ক্রিনশট, যে তার তার একটা পোস্ট থেকে তার কাছে আসছে, আসার পরে তাকে বলতেছে যে আমি একটা থাম্বনেল ডিজাইন করে নিতে চাই বা আমি এই জিনিসটা করতে চাই। তো এখন উনি বলছে যে ওকে আমি করে দিতে পারবো, অবভিয়াসলি নো প্রবলেম। আমি তার পোর্টফোলিওটা দিছে যে আমি এত ক্লায়েন্টের সঙ্গে কাজ করছি। এখন দেওয়ার পরে কি করলাম, এখন ক্লায়েন্ট বলতেছে বা বেশ ভালো, তাহলে আপনি কি এটা করে দিতে পারবেন কিনা এবং আপনার বাজেট কিরকম। তো এখন ক্লায়েন্ট বলছে আপনি আবার আপনার মানে সরি, যে গ্রাফিক্স ডিজাইনার তিনি বলছেন যে আপনি আপনার বাজেটটা বলেন, অ্যাকচুয়ালি আপনার বাজেটটা কিরকম আমি একটু শুনি। তো উনি বলতেছে আমার থাম্বনেল ডিজাইন আমি একটা করব, আমার পার থাম্বনেল ডিজাইন 200 টাকা, এবং আপনি যদি এটা কাজ করেন তাহলে আমি পরবর্তীতে খুব মানে অনেক কাজ আছে আমার কাছে, আমি আপনাকে এই কাজগুলো দিব। তো দেখেন ব্যাপারটা যে আমরা বাঙালিরা মানে মনে করি যে কম টাকায় মানে হাই কোয়ালিটির একটা সার্ভিস নিতে চাই, হাই কোয়ালিটির আউটপুট চাই, বাট আমরা সেই লেভেলের কস্টিং চাই না বা আমরা কস্টিং করব না। সো এই জায়গা থেকে যদি আমরা বেরিয়ে আসতে পারি, আমাদের সার্ভিস থেকে শুরু করে সব কিছুকে যদি আমরা পারফেক্টলি প্রাইজিং করতে পারি, তখন আমরা বুঝবো যে না, এবং আমরা যখন ওই প্রাইজিং এর উপরে সেলস জেনারেট করতে পারবো, তখন মনে হবে না আমরা পারফেক্টলি মার্কেটিং এবং সেলস টিম ক্রিয়েট করতে পারতেছি, বা যাদের সঙ্গে কাজ করতেছি তারা পারফেক্টলি কাজ করতেছে, এবং আমরা একটা ব্র্যান্ড হিসেবে গড়ে উঠতেছি, একটা সিস্টেমের ভিতর দিয়ে যাচ্ছি। সো আমি সবসময় যেটা বলি, আপনার বিজনেসের জন্য সিস্টেম বিল্ড করেন। সিস্টেম একটা বিজনেসের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনি যখন সিস্টেম ভিতর দিয়ে যাবেন, আপনি ভবিষ্যতে ব্র্যান্ড হিসেবে দাঁড় হবেন। এটা ওকে। এখন আসি আমার সেই কনসালটেশন কলের স্টোরি নিয়ে। সেটা হচ্ছে যে সে বলতেছিল যে আমি অনেক ভয় পাচ্ছি, যে আমি অ্যাকচুয়ালি কি করব। আমি তাকে আশ্বাস দিলাম যে দেখেন, আমরা এর আগে এত ক্লায়েন্টের সঙ্গে কাজ করছি, আপনি আপনার সঙ্গে যখন আমরা কাজ করব আমরা এইভাবে কাজ করব। আমি তো আপনাকে পার্সোনালি কনসালটেন্ট করলাম, আপনি আপনার বিজনেসের যে প্রবলেম গোড়া থেকে সেটা আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করলাম, এবং এই প্রবলেমটা এইভাবে শর্ট আউট হয়। আপনি করার চেষ্টা করেন, আপনি না পারলে আপনার টিম বিল্ড করার জন্য আমি হেল্প করতে পারি। আপনার যদি এত বাজেট না থাকে আমি আপনাকে হেল্প করি, আপনি একটা টিম বিল্ড করেন। আপনি টিম বিল্ড করলে অবশ্যই তখন আপনার যতগুলো টিম মেম্বার থাকবে অবশ্যই তাদেরকে এক্সপার্ট হইতে হবে, এবং সেই টিম মেম্বারদের প্রতি যে পরিমাণ কস্টিং যাবে এটাকে আপনাকে অবশ্যই বেয়ার করতে হবে যদি আপনি আপনার বিজনেসকে স্কেল করতে চান। তারপরে সে বলতেছে আমি কনফিউজড, আমি কনফিউশন দূর করলাম, সে ডাউট, তার ডাউটটাও আমি দূর করলাম। এখন এইগুলো অ্যাডমিট করার পরে আমি মানে তাকে বললাম যে অ্যাকচুয়ালি কি প্রবলেম হচ্ছে, এটা করলে কি হচ্ছে, সব কিছু করা অ্যাকচুয়ালি একটা কঠিন কাজ। আমি তাকে কনভিন্স করার চেষ্টা করলাম, তাকে বোঝানোর চেষ্টা করলাম অনেকভাবে। সেমভাবে আপনি আপনার বিজনেসে অ্যাপ্লাই করেন। আপনি চেষ্টা করেন কিভাবে আপনার প্রোডাক্ট বা সার্ভিসকে আপনার অডিয়েন্স বা কাস্টমারের কাছে জাস্টিফাই করবেন। একটু ভাবুন, আপনি কি কখনো আইফোন কিনতে গিয়ে বলেছেন যে এই আইফোনটার দাম বেশি, কমান? অ্যাকচুয়ালি না, কারণ বেশিরভাগ মানুষ এটা করে না, কারণ তারা জানে যে তারা কেন কিনতেছে আইফোনটা, এখান থেকে কি পাবে এবং কিভাবে এটা ব্যবহার করবে। সবচেয়ে বড় কথা যে আইফোন যে আপনি কিনতেছেন, এখানে আপনার ক্লিয়ারিটি থাকে, কারণ আপনার কনসেপ্টটা একদম ক্লিয়ার যে আপনি এই আইফোন কেন কিনতেছেন, এটার প্রাইজিং কি, এবং এটার ব্যবহারের মাধ্যমে আপনি কীরকম আউটকাম পাবেন। কারণ আইফোন একটা ব্র্যান্ড, এবং এটা পার্সোনাল ব্র্যান্ডের সঙ্গে খুব ভালোভাবে যায়, কারণ তারা একটা ইকোসিস্টেমের ভিতরে চলে। সো সেম ভাবে একটা জিনিস ফলো করার চেষ্টা করুন, আপনার বিজনেসের জন্য একটা ইকোসিস্টেম বিল্ড করার চেষ্টা করুন, যেটা আমরা আগে বলছি, সেলস সাইকোলজি, আপনার ডেলিভারি সাইকোলজি, আপনার লিড সাইকোলজি, এইসব কিছু করার চেষ্টা করুন। এইসব কিছু যখন আপনি ফলো করার চেষ্টা করবেন, তখন আপনার বিজনেসের জন্য এই জিনিসটা অনেক 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 বেশি হেল্পফুল হবে। ওকে, সেলস সাইকোলজি একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস। সেলস সাইকোলজি সবসময় বলে যে মানুষ ডিসিশন নেয় সবসময় ইমোশন দিয়ে, কারণ ইমোশন দিয়ে মানুষ যখন ডিসিশন নেয় সেটা সবসময় জাস্টিফাই করার ক্ষেত্রে ব্যবহার করে লজিক। মানে ধরুন আমি একটা প্রোডাক্ট কনজিউম করব, আমি কখন কনজিউম করব, যে আমার ধরেন একটা আহ, জিনিস লাগতেছে, তখন আমি এই জিনিসটা করতেছি বা প্রোডাক্টটা নিচ্ছি ধরেন আমার স্কিন কেয়ারের জন্য। এখন আমার স্কিনে খুব ব্রণ উঠতেছে, সো এখন এটা শর্ট আউট করতে গেলে আমার কি করতে হবে,
আহ, আমি খুব ইমোশনালি অ্যাটাচড হয়ে গেছি যে আমার এটা করতে হবে, তখন আমি একটা প্রোডাক্ট চুজ করলাম। এখন প্রোডাক্ট চুজ করার পরে আমি যখন এটা ব্যবহার করবো, তখন আমি এটাকে জাস্টিফাই করবো কিভাবে, বা এই প্রোডাক্টটা আদৌ আমার জন্য কাজ করবে কিনা, এটা আমি জাস্টিফাই করবো কি দিয়ে? এটা অবশ্যই আমি জাস্টিফাই করব আমার লজিক দিয়ে। কারণ মানুষ ইমোশন দিয়ে ডিসিশন নিলেও সেটা সবসময় রেজাল্ট বা আউটকাম নিয়ে আসবে সেটা লজিক দিয়ে, তখন ইমোশন কাজ করবে না। ঠিক সেম ভাবে প্রাইস অবজেকশন লজিকটাও সেম, কিন্তু আপনার প্রাইস অবজেকশনের কিন্তু এখানে আপনার ইমোশন কাজ করে না। কারণ প্রাইস অবজেকশনের ক্ষেত্রে ইমোশন দিলে তার যে কস্টিংটা আছে, কস্টিং ক্ষেত্রে আপনার ইমোশন কাজ করে না। ইমোশন সবসময় কাজ করবে একটা ডিসিশন নেওয়ার ক্ষেত্রে। সে ডিসিশন নিতে পারে যে আপনার কাছ থেকে সার্ভিস নিবে, বাট আপনার কাছ থেকে সার্ভিস নেওয়ার সময় যে পেটা করবে এই সময় সে জাস্টিফাই করবে লজিক দিয়ে। সো এটা ইম্পর্টেন্ট। অ্যাকচুয়ালি এখন আমরা বোঝার চেষ্টা করি আসলে ইমোশনটা কি জিনিস। হ্যাঁ, ইমোশনটা একটা আমাদের লাইফের একটা রিয়েল ব্যাপার স্যাপার। আহ, তার আগে একটা রিয়েল একটা কথা বলি, সেটা হচ্ছে যে আহ, একই ক্লায়েন্ট আপনার কাছে বেশি দাম বলে অন্য জায়গায় গিয়ে সেই প্রোডাক্টটাকে জাস্টিফাই করতে পারে। যে আপনি যখন আপনার প্রোডাক্টের দাম বেশি, তখন ধরুন ঘরের বাজারের একটা মধুর দাম বেশি, ধরেন 1,000 টাকা। এখন অন্য জায়গায় সেই 1 কেজি মধু পাচ্ছে সে ধরেন 800 টাকা দিয়ে। সো তার কাছে সে যাচ্ছে। অথবা ধরুন আহ, অন্য একটা প্রোডাক্ট আমার আমার কাছে হচ্ছে 1 কেজি মধুর দাম হচ্ছে ধরেন 1,500 টাকা। এখন অন্য একটা শপ, অনলাইন শপও রাখতেছে 1,500 টাকা। বাট 1,500 টাকা সত্ত্বেও, বেশি টাকা হওয়ার সত্ত্বেও, বা আমার থেকে সমান অথবা বেশি হওয়ার টাকার সত্ত্বেও তার থেকে কিনতেছে। কেন? কেন কিনলো? মানে আমি আমি কি প্রবলেম ক্রিয়েট করছি? সো এটা আমার বুঝতে হবে যে আমার কাছে এত কথা বলার পরেও আমি যখন অন্য বিজনেসের সঙ্গে সামঞ্জস্য রেখেই আমি প্রাইসিংটা সেট করছি, সবকিছু সেম থাকার পরেও কেন তারা সেই জায়গা থেকে কিনলো না? কারণ আপনি তার কাছে স্টোরিটা ক্লিয়ারলি প্রেজেন্ট করতে পারেন নাই। তার এক্সপেকটেশন যেটা ছিল সেটা আপনি ক্লিয়ারলি প্রেজেন্ট করতে পারেন নাই। আপনি যে আউটকাম নিয়ে আসার কথা ছিল তার প্রবলেমটা শর্ট আউট করার জন্য, কনসালটেন্ট করার জন্য, বা চ্যাটিং করার জন্য, বা আপনি যে কনভারসেশনটা করছেন তার সঙ্গে, সেখানে তার যে চাওয়া পাওয়া সেই আউটকামটা আপনি নিয়ে আসতে পারেন নাই। প্রাইস কিন্তু একই, প্রাইস কিন্তু কখনো পরিবর্তন হয় নাই, বাট সে আপনার কাছ থেকে কিনে নেয় একটা মাত্র কারণের জন্য, আর সেটা হচ্ছে ক্ল্যারিটি। কারণ আপনি ক্ল্যারিটি দিতে পারেন নাই, অন্যজন ক্ল্যারিটি দিতে পারছে। আপনি সার্টেইনটি দিতে পারেন নাই, অন্যজন সার্টেইনটি দিছে। সো সার্টেইনটি অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ একটা বিষয়। তাই আমি সবসময় বলি প্রাইস অবজেকশন আসলে 3টা জায়গা থেকে আসে। 1 প্রবলেম, 2 আউটকাম, 3 রিস্ক। অর্থাৎ আপনি আগে প্রবলেম ফাইন্ড আউট করার চেষ্টা করেন আপনার ক্লায়েন্টের, সে অ্যাকচুয়ালি কি প্রবলেমটা ফেস করতেছে, সেই প্রবলেম সলিউশন দেওয়ার চেষ্টা করেন, তার সঙ্গে কথা বলেন, তার ইমোশনটা বোঝার চেষ্টা করেন। তারপরে তার ডিসিশনটা জানার পরে তাকে আপনি একটা বড় রকমের একটা আউটকাম দেওয়ার চেষ্টা করেন, যাতে করে সে এটা বিলিভ করে ফেলে, আপনাকে ট্রাস্ট করে ফেলে যে না, আমি আমি আপনার কাছে থেকে যদি এই প্রোডাক্টটা নিই আমি ঠকবো না, আমি এটাতে বেনিফিটেড হব। আমি অন্য কারো কাছে যাই বা না যাই, বা অন্য কারো কাছ থেকে কিনলে যে যদি আমি বেনিফিটেড হই, এটা সে চিন্তাই করবে না। এটা চিন্তা করবে যে আমি আপনার কাছ থেকে নিচ্ছি, সেই লেভেলে আউটকাম পাইছি এবং আমি আপনার কাছে বেনিফিটেড হব। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে তার কাছে রিস্ক অনেক বড় একটা ব্যাপার স্যাপার হতে পারে। সো রিস্ককে যদি আপনি মেনটেন করে রাখতে পারেন আপনার বিজনেসের জন্য, তাহলে এই 3টা জিনিস যদি ঠিক থাকে, তাহলে আপনার প্রাইজিং যাই হোক না কেন, আপনি আপনার প্রোডাক্টকে সেল করতে পারবেন, আপনার বিজনেস স্কেল করতে পারবেন, এবং একটা ব্র্যান্ড সহজেই দাঁড় করতে পারবেন। এখন আরেকটা বিষয় লক্ষ্য করি। আহ, আহ, আপনি কি অ্যাকচুয়ালি বাস্তবে ক্ষেত্রে কি করতে পারেন? আমার পরামর্শ আসলে কি থাকবে? প্রথমত, প্রাইস বলার আগে এটা নিশ্চিত করবেন যে আপনার ক্লায়েন্ট নিজে তার প্রবলেমটা আর্টিকুলেট করতেছে কিনা। সে আপনার মানে আহ, আপনি যে তার সঙ্গে কনভারসেশন করতেছেন, সে তার প্রবলেমটা বলতেছে, বাট অ্যাকচুয়াল তার প্রবলেমটাকে সুন্দরভাবে তুলে ধরতে পারতেছে কিনা, বা তার প্রবলেমের সঙ্গে তার যে রিয়েল কোর প্রবলেম এটাকে রিলেট করতে পারতেছে কিনা। এমন অনেক হয় যে অনেক সময় স্পষ্টভাবে আমাদের ক্লায়েন্টরা বলতে পারেন না বা বলতে চান না, সেক্ষেত্রে আপনার টার্গেট থাকবে কিভাবে আপনি তার কোর প্রবলেমটা বের করে নিয়ে আসতে পারেন। যখন আপনি এই প্রবলেমটা ফাইন্ড আউট করতে পারবেন, তখন তার কাছে প্রাইজিংটা খুব
খুব খুব হালকা লাগবে। কারণ তখন আপনি তার প্রবলেমটা বুঝছেন এবং প্রবলেম অনুযায়ী তখন আপনি তাকে এক্সপ্লেইন করার চেষ্টা করবেন। তখন সে বুঝবে যে না, আপনি আপনার সঙ্গে যখন সে কাজ করবে, ঠিক আমার কনসালটেশন কলের মতো, সে যখন আমার সঙ্গে কথা বলতেছিল, সে অনেক হেজিটেট ফিল করতেছিল, অনেক সার্টেইনটির অভাব ফিল করতেছিল। যখন সে নিশ্চিত হইল, তখন কিন্তু তার কাছে প্রাইজিং কোনো ম্যাটার হয় নাই বা কাজ, মানে এটা কোনো ব্যাপারই ছিল না তার কাছে। ঠিকই তার কাছে প্রাইজিং তখন হালকা হয়ে গেছে। সো এটা প্রথমত মাথায় রাখবেন। দ্বিতীয়ত, প্রাইস অবজেকশনের যে ব্যাপার-স্যাপার আছে, সেটা শুনে ডিফাইন্ড করবেন না কখনোই। ডিফাইন্ড করলে আপনি একটা সিগন্যাল দিবেন যে আপনি অ্যাকচুয়ালি কোন জায়গায় আনশিওর। যেটা আমি আমার মানে ক্লায়েন্টের জন্য করছি বা কনসালটেশন কলে করছি, যে আপনার প্রবলেমটা আসলে কি হচ্ছে? আপনি আমাকে খুলে বলুন যে এই সমস্যাটা কি? আপনি কি চাচ্ছেন অ্যাকচুয়ালি? আপনার কিউরিওসিটির জায়গাটা কি? আপনি তার প্রবলেমে কিউরিওসিটি দেখান। যে হ্যাঁ, আপনার এই প্রবলেমটা এটা হচ্ছে, আপনি তো এভাবে সলভ করতে পারেন। আপনি স্টোরি টেলিং করেন, তার সঙ্গে স্টোরি টেলিং এর মাধ্যমে কনসালটেন্ট করার চেষ্টা করেন। আপনার প্রোডাক্ট যদি অনেক ভালো প্রাইজিং এর হয়, অনেক বড় হয়, আপনি তাকে কনসালটেন্ট করার চেষ্টা করুন। দেখবেন যে আপনি যখন তাকে এইভাবে রিলেট করতে পারতেছেন, তার প্রবলেমে কিউরিওসিটি দেখাতে পারতেছেন, তখন সে আপনার রিপিটেড কাস্টমার হবে। একটা বিজনেসের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ নতুন কাস্টমার থেকে রিপিটেড কাস্টমার। আপনার প্রত্যেক মাসে 10টা কাস্টমার আসতে পারে ফর এক্সাম্পল, কিন্তু 3 মাস পরে এই 10টা কাস্টমার থেকে 9টা কাস্টমার আপনার যাতে রিপিটেড হয়। তাহলে কি হলো? প্রত্যেক মাসে যদি 10টা নতুন ক্লায়েন্ট আসে এবং আগের মাসে যদি 9টা রিপিটেড ক্লায়েন্ট থাকে, আপনার 19টা ক্লায়েন্ট হয়ে গেল। সো এটা গুরুত্বপূর্ণ। রিপিটেড কাস্টমারের দিকে ফোকাস করেন, তাদেরকে ভ্যালু দিন। আর নাম্বার 3 বা তৃতীয়ত, সেটা হচ্ছে যে প্রাইস অবজেকশন এলে প্রাইস কখনো ঠিক করবেন না। আমি যেটা বললাম যে আপনি, মানে এমন না যে আপনি তাকে ডিসকাউন্ট দিচ্ছেন, তাকে অফার দিচ্ছেন, এমন না। আপনার প্রাইস ফিক্সড, বাট আপনি চেষ্টা করবেন তাকে বুঝাইতে যে আপনার প্রবলেমের জন্য, এই সলিউশনের জন্য এই প্রাইজিংটাই সঠিক। আপনি সেই এনভায়রনমেন্টটা ক্রিয়েট করেন, আপনি তাকে সেই ডিসিশন মেকিংয়ে হেল্প করেন। তখন দেখবেন যে ইজিলি যখন সেই কমফোর্ট জোনের ভিতর সে ঢুকতেছে, আপনার বিজনেস একটা কমফোর্ট জোন যখন তৈরি করতেছেন, ডিসিশন নেওয়ার মতো এনভায়রনমেন্ট তৈরি করতেছে, তখন কিন্তু সে ইজিলি ডিসিশন নিতে পারতেছে। তাকে বলার চেষ্টা করুন যে চলুন আরেকবার দেখি যে আপনার অ্যাকচুয়াল প্রবলেমটা কি। আপনি তার সঙ্গে কথা বলার চেষ্টা করেন, স্টোরি টেলিং করার চেষ্টা করেন এবং কিভাবে এটা কাজ করবে সেটা বোঝার চেষ্টা করেন বা বোঝানোর চেষ্টা করেন। আচ্ছা, তারপরে আমি বলি যে অ্যাকচুয়ালি তারপর কনসালটেশন কলে আমাদের কি হইলো। সেই কনসালটেশন কলে আমি যখন প্রাইজিংটা বললাম, সবকিছু বললাম, আমি কিন্তু একটা টাকাও কমাই নাই। কিন্তু কনভারসেশনটা আমি একদম বদলে ফেললাম। যেটা আমি আপনাকে বললাম এইমাত্র, যে তার মানে একটা কমফোর্ট জোন তৈরি করুন যাতে মন খুলে সে আপনার সঙ্গে কথা বলতে পারে। আমি এমনভাবে তার সঙ্গে কথা বলবো যাতে সে আমাকে আপন মানুষ মনে করে, সে তার প্রবলেমটা, কোর প্রবলেমটা আমাকে বলার চেষ্টা করে বা আমাকে বলে। সো এই জায়গা থেকে যখন আপনি করবেন, দেখবেন যে আপনার ক্লায়েন্ট অন্যজনের কথা চিন্তাই করবে না। সে আপনার কাছে আসবে, কারণ সে জানে আপনার কাছে আসলে সে মন খুলে কথা বলতে পারবে। আপনার সার্ভিসটা না নিলেও নো প্রবলেম। যাতে এমন জন তৈরি করুন যাতে সে আপনার সাথে মন খুলে কথা বলতে পারে। সবচেয়ে বড় একটা ইম্পর্টেন্ট একটা জিনিস আমি সবসময় বলি যে অ্যাজ আ ফাউন্ডার, অ্যাজ আ সিইও, আপনি চেষ্টা করেন আপনার ক্লায়েন্টের সঙ্গে সরাসরি ইন্টারেক্ট করতে। আপনার সাপোর্ট সিস্টেম তো তাকে 24 ঘন্টা সাপোর্ট দিচ্ছে, ইটস ওকে, বাট তার সঙ্গে আপনি মাঝে মাঝে কলে কথা বলেন, তার সঙ্গে সরাসরি ইন্টারেক্ট করার চেষ্টা করেন যে হ্যাঁ আপু ভাইয়া কি সমস্যা, এটা অবশ্যই আপনার সাপোর্ট টিম তার সঙ্গে স্যার ম্যাম বলে কথা বলতেছেন, কিন্তু যখন আপনি ফাউন্ডার বা সিইও হিসেবে তার সঙ্গে কথা বলতেছেন, তখন চেষ্টা করেন কিভাবে আপনি তার সঙ্গে মানে পার্সোনালি ইন্টারেক্ট করার চেষ্টা করতেছেন। যখন সে পার্সোনালি আপনার সঙ্গে ইন্টারেক্ট করার চেষ্টা করবে বা আপনার সঙ্গে ইন্টারেক্ট করতে পারতেছে, তখন কিন্তু এই ফিলটা হচ্ছে যে আপনি তার আপন মানুষ, একটা কমফোর্ট জোন তৈরি করতেছেন, আপনি তার প্রবলেমটা বুঝতেছেন, সে আপনাকে তার প্রবলেমটা সুন্দর করে এক্সপ্লেন করতেছে, আপনি মনোযোগের সহিত শুনতেছেন, মনোযোগের সহিত শোনার মাধ্যমে তার প্রবলেমটা সলভ করার চেষ্টা করতেছেন। এটা একটা বিজনেসের জন্য অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ। তারপরে আমি অবশেষে আমার কনসালটেশন কলে ক্লায়েন্টকে বলছিলাম যে এখন বুঝতে পারছি অ্যাকচুয়ালি আপনার প্রবলেমটা কি, কেন মানে এটা হচ্ছে। তারপরে সে এটা স্বীকার করলো, হ্যাঁ আমিও বুঝছি আমার অ্যাকচুয়ালি প্রবলেমটা কি, আমি কি চাচ্ছি অ্যাকচুয়ালি, এবং আমার এটা দরকার, আমি আপনার সঙ্গে কাজ করতে চাই। আমি আপনার সঙ্গে ফার্স্ট অফ অল আপনার টিমের সঙ্গে কাজ করতে চাই। তারপরে আমি চেষ্টা করব কিভাবে আমি আমার টিমটা গঠন করতে পারি। আমি বলছি ওকে নো প্রবলেম, যেহেতু আপনার এখন একটা লিমিটেড বাজেট, সো আমরা চেষ্টা করব আপনার জন্য যতটা সুন্দরভাবে আপনার বিজনেস স্কেল করতে পারি আমাদের প্রাইজিং। আমরা কিন্তু প্রাইজিং কমাই নাই,
বাট সে আমাদের প্রাইজিং নিতে বা আমাদের সার্ভিস নিতে আগ্রহী, সেম প্রাইজিংয়ে। সেমভাবে আপনি স্টোরি টেলিং করেন, আপনার বিজনেস তার কাছে এক্সপ্লেন করার চেষ্টা করেন, কমফোর্ট জোন তৈরি করেন, তাকে বোঝানোর চেষ্টা করেন যে আপনি কি দিচ্ছেন অ্যাকচুয়ালি। এটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর সেলস তখনই সে আমাকে কিন্তু ইনশিওর করে গেল যে হ্যাঁ আমি আপনার সার্ভিসটা নিব, কিন্তু এটা মাথায় রাখবেন যে আপনার সঙ্গে যখন আপনার কাস্টমার কথা বলতেছে তখনই, এবং আপনাকে ইনশিওর করতেছে যে আমি নিব, তখনই যে আপনার মানে সেলস হয়ে যাবে এমন কোনো কথা নাই। সেলস নাও হতে পারে। আমার সেলস ওই কনসালটেশন কলে হয় নাই, আমার আরও 3-4 বার ফলো আপ দিতে হয়েছে, আমার টিম 2-3 বার আরও ফলো আপ দিছে, দেওয়ার পরে সে আমার কাস্টমারে কনভার্ট হয়েছে। সো এটা আপনি চেষ্টা করেন সেমভাবে করার। কনসালটেন্ট করতেছেন, আপনার বেস্ট এফোর্ট দিচ্ছেন, আপনার ক্লায়েন্ট ইনস্ট্যান্ট না হোক, পরবর্তীতে ঠিকই হবে। আপনি তার মাথায় বা ব্রেনে ক্লিয়ারিটি দিচ্ছেন যে আপনার বিজনেস, আপনার এই সলিউশনটা তার প্রবলেমের রিয়েল সলিউশন। আরেকটা বিষয়, যখন আপনার বিজনেসের ক্ষেত্রে এমন হবে যে পেমেন্ট করতেছে, এমনও করেন আপনি সার্ভিসটা রান করেন, অবশ্যই অ্যাডভান্স পেমেন্ট নেবেন। পেমেন্টটা হচ্ছে একটা ফর্মাল বিষয়, একটা ফর্মাল স্টেপ। সো আপনি ফর্মাল স্টেপটা মেনটেন করেন এবং তাকে পার্সোনালি মানে কনসালটেন্ট করার চেষ্টা করেন। প্রাইস অবজেকশন কখনোই কাজ করবে না। সে আপনাকে অবশ্যই প্রাইস অবজেকশন জানাইছে, বাট অ্যাট লাস্ট আপনার সলিউশনটা দেখে এখানে কিন্তু প্রাইস অবজেকশন কোনো ম্যাটার না, এখানে কিন্তু প্রাইস বেশি না। সো এটা মাথায় রাখবেন সব সময়। সেটা আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলি, আপনার ক্লায়েন্ট আপনাকে প্রাইস অবজেকশন দিতেই পারে, আর প্রাইস অবজেকশন মানেই যে প্রাইস বেশি এমনটা না। প্রাইস অবজেকশন মানে আপনি তাকে ডিসিশন নেয়ার মতো একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে দিচ্ছেন। এটা বুঝবেন যে যখন আপনার ক্লায়েন্ট আপনাকে বলতেছে যে এই প্রাইজিংটা আমার কাছে বেশি মনে হচ্ছে বা আমার সাধ্যের বাইরে, তখন মনে করবেন যে সে ফিল করতেছে যে আপনার বিজনেস তার জন্য কমফোর্ট জোন না, তার ডিসিশন নেওয়ার মতো এনভায়রনমেন্ট না। সেটা যখন আপনি তৈরি করে দিবেন, দেখবেন যে ডিসিশন নেওয়া তার জন্য ইজি হয়ে যাচ্ছে, তখন প্রাইজিং কোনো ম্যাটার না। এটা হবে আপনার ডিসিশন নেওয়ার একটা বন্ড জন। সো এটাই একটা ইম্পর্টেন্ট টপিক ছিল আমাদের বিজনেস স্কেল করার জন্য, এবং সব ধরনের বিজনেসের জন্য একটা ইম্পর্টেন্ট জিনিস। স্টোরি টেলিং করেন, দুনিয়াতে স্টোরি টেলিংয়ের উপর কিছু নাই। স্টোরি টেলিং আপনি যদি করতে পারেন, আপনার বিজনেস, আপনার যে কোনো টাইপের বিজনেস, যা কিছু, আপনি রাজনীতি করেন, আপনি চাকরি করেন, আপনি কোনো ব্যবসাদার করেন, আপনি কোনো সার্ভিস সেল করেন, এভরিথিং পসিবল উইথ স্টোরি টেলিং। স্টোরি টেলিং এমন একটা পাওয়ারফুল টুল, যেটা আপনি যদি আয়ত্ত করতে পারেন, আপনার বিজনেসে যদি আপনার টিমকে এই অনুযায়ী ট্রেন আপ করতে পারেন, স্টোরি টেলিংয়ের উপর বেস্ট করে যদি আপনি আপনার সিস্টেম ডেভেলপ করতে পারেন, দেখবেন আপনার বিজনেস স্লোলি স্কেল হইলেও একসময় না একসময় আপনার বিজনেস একটা ব্র্যান্ড হিসেবে দাঁড় হবে। সো এটাই অনেক ইম্পর্টেন্ট একটা টপিক ছিল। আশা করি আপনারা আপনাদের বিজনেসে এই অ্যাডভাইস এবং আমার এক্সপিরিয়েন্স আমি এক্সপ্রেস করলাম, এই টিপসগুলো আপনি কাজে লাগানোর চেষ্টা করবেন আশা করি, এবং দোয়া করি আপনার বিজনেসটা খুব দ্রুত খুব ভালোভাবে স্কেল হবে। আশা রাখি আল্লাহ তাআলা আপনার বিজনেসে বরকত দান করুক। বিমানিল্লাহ, ততদিন ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।